এই শাকচুন্নি, তোদের না কতবার বলেছি পড়ার সময় আবিরকে ভাইয়া না বলে স্যার বলে ডাকবি। উনি কি আমার সত্যি সত্যি স্যার নাকি? ওনাকে ভাইয়া ছাড়া ডাকতে আমার একদম ভালো লাগে না। বন্ধু মিনহাজের জোড়াজড়িতে ওর বোনকে পড়াতে রাজি হয়েছিলাম, কিন্তু জানতাম না এই পড়ানোটাই একদিন আমার জীবন বদলে দেবে। কী রে আবির, তিশার বিয়ে ঠিক হয়েছে, তুই কিন্তু অবশ্যই আসবি। আমি এই আংটি পরবো না, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। পুরো ঘরের সব চোখ তখন আমার দিকে। বন্ধুর বিশ্বাস আর তিশার ভালোবাসা। আমি এখন কোন দিকে যাব? ভাইয়া, এই অঙ্কটা বুঝতে পারছি না, প্লিজ বুঝিয়ে দিন। তখনই মিনহাজ ঢুকলো রুমে। এই শাকচুন্নি, তোদের না কতবার বলেছি পড়ার সময় আবিরকে ভাইয়া বলে না ডাকতে স্যার বলে ডাকবি, আর অন্য সময় ভাইয়া ডাকবি। উনি কি আমার স্যার হন যে স্যার ডাকবো? ভাইয়া ছাড়া ডাকতে ভালো লাগে না আমার। গালে একটা পড়লে ঠিকই ভালো লাগবে। আর আবির, তুই ওকে কিছু বলিস না কেন? আরে আমি আবার কি বলবো? আর তাছাড়া ওর যদি ভাইয়া ডাকতে ভালো লাগে তো ডাকুক না, সমস্যা কোথায়? পড়াশোনা ঠিকমতো করলেই হলো, ভাইয়া বা স্যার ডাকা জরুরি না। ঠিক আছে, তোর যেহেতু কোনো সমস্যা নেই তাহলে আমারও নেই। আমি একটু বাইরে গেলাম, তুই পড়া। আর হ্যাঁ, পড়া শেষে সন্ধ্যায় মোড়ে দেখা করিস। এই বলে মিনহাজ চলে গেল আর আমি তিশাকে পড়াতে লাগলাম। তিশা হচ্ছে মিনহাজের ছোট বোন, আর মিনহাজ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমি আবির আহমেদ, মাস্টার্স কমপ্লিট করে চাকরির প্রিপারেশান নিচ্ছি, আর এসবের মাঝেই তিশাকে পড়াই। আসলে আমি পড়াতে চাইনি, মিনহাজের জোড়াজড়িতে রাজি হয়েছি। কিছু মাস পর তিশার এসএসসি পরীক্ষা, আর হুট করেই তিশার প্রাইভেট টিচার আসা বন্ধ করে দেয়, যার কারণে তিশার অর্ধেক সিলেবাস রয়ে যায়। তাই মিনহাজ বাধ্য হয়ে আমাকে বলল তিশাকে যেন এই কয়েক মাস পড়াই। আমিও আর মানা করতে পারিনি, তবে শর্ত দিয়েছি এর জন্য কোনো বেতন আমি নিব না। মিনহাজ প্রথমে মানা করলেও পরে আমার জোড়াজড়িতে মেনে নেয়, আর সেই থেকেই পড়ানো শুরু করি। কয়েকদিন পড়ানোর পর বুঝতে পারলাম তিশা অনেক ভালো একটা স্টুডেন্ট, যার কারণে পড়াতে তেমন একটা অসুবিধে হয় না। আমি খাতা থেকে চোখ তুলে তিশার দিকে তাকালাম। ও খুব মন দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছে। কপালে হালকা চিন্তার ভাঁজ, যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা করছে এখন। আমি হালকা হেসে বললাম, দেখো, এই ধাপটা যদি আগে বুঝো তাহলে বাকিটা নিজেই করতে পারবে। তিশা চোখ বড় বড় করে আমার দিকে তাকালো। আমি অঙ্ক বোঝাতে লাগলাম। তিশা একবার আমার মুখের দিকে তাকায়, একবার খাতার দিকে। মাঝে মাঝে এমনভাবে তাকায় মনে হয় যেন অঙ্কের চেয়ে আমাকে দেখতেই বেশি আগ্রহ। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর বললাম, আজ এতটুকুই, বাকি কাল করব। তিশা খাতা গুছাতে গুছাতে বলল, আপনি থাকলে পড়তে খুব ভালো লাগে। আমি একটু থেমে গেলাম। এই কথার উত্তর কি দেওয়া উচিত বুঝতে পারলাম না। শুধু বললাম, ভালো লাগা দিয়ে কিছু হবে না, রেজাল্ট ভালো করতে হবে। তিশা মুচকি হেসে বলল, রেজাল্টও ভালো হবে, দেখবেন। ও চলে গেল। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। জানালার বাইরে সন্ধ্যা নেমে এসেছে, আকাশটা অদ্ভুত রঙে রাঙা। তারপর উঠে পাশের মোড়ে চলে গেলাম। কিছুক্ষণ পর মিনহাজ এলো। কী রে, পড়া কেমন হলো? ভালো। তোর বোন কিন্তু অনেক বুদ্ধিমতী। জানি, শুধু একটু দুষ্টুমি বেশি করে। তা তো করবেই, আর এখনই তো বয়স দুষ্টুমি করার। আর হ্যাঁ, তুই আবার বেশি আশকারা দিস না, নয়তো পরে বিপদে পড়বি। সে তখন দেখা যাবে। দিন যেতে লাগলো। দেখতে দেখতে তিশার পরীক্ষা শুরু হয়ে গেল। পরীক্ষার প্রথম দিন সকালে আমি ইচ্ছে করেই একটু আগে বের হলাম। রাস্তা তখনও পুরো জেগে ওঠেনি, হালকা কুয়াশার মতো ধোঁয়াটে আবহাওয়া। স্কুলের সামনে গিয়ে দাঁড়াতে দেখি অনেক স্টুডেন্ট, অভিভাবক সবাই ব্যস্ত। তিশা গেটের সামনে দাঁড়িয়ে আছে, হাতে অ্যাডমিট কার্ড শক্ত করে ধরা, মুখে নার্ভাস ভাব স্পষ্ট। আমাকে দেখেই একটু হাফ ছেড়ে বাঁচার মতো হাসল। ভাইয়া, আমার খুব ভয় লাগছে, যদি কিছু ভুলে যাই। ভয় পেলে চলবে? এতদিন যা পড়েছ সব মাথার ভেতর ঠিকই আছে, শুধু মাথা ঠান্ডা রাখবে। প্রশ্ন ভালো করে পড়ে তারপর উত্তর দেবে। তিশা মাথা নাড়ল, কিন্তু চোখে এখনও দুশ্চিন্তা।
আমি বললাম, পরীক্ষা শেষে বাইরে এসে আমাকে খুঁজবে, আমি এখানেই থাকব। ও কিছু না বলে শুধু তাকিয়ে রইল। তারপর ভেতরে চলে গেল। 3 ঘন্টা আমার কাছে যেন 3 যুগ মনে হলো। কখন যে সময় যাবে, গেটের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে বুঝলাম আমি অকারণে এতটা চিন্তা করছি কেন। নিজেকেই প্রশ্ন করলাম, আমি কি শুধু একজন টিউটর হিসেবেই এতটা ভাবছি? পরীক্ষা শেষ হলে ভিড়ের মধ্যে তিশাকে খুঁজতে লাগলাম। ও বের হতেই মুখ দেখে বুঝলাম পরীক্ষা ভালো হয়েছে। তিশা দৌড়ে এসে বলল, আলহামদুলিল্লাহ, সব কমন পড়েছে। ওর চোখে মুখে আনন্দ দেখে আমার মনটাও হালকা হয়ে গেল। দেখেছ, ভয় পেলে চলতো। আপনি ছিলেন বলেই সাহস পেয়েছি। পরীক্ষার প্রতিটা দিন একইভাবে কাটতে লাগলো। আমি সময় মতো যাই, ও পরীক্ষা দেয়, বের হয়ে গল্প করে প্রশ্ন কেমন হলো, কোথায় একটু কনফিউশন ছিল। এই কয়েকদিনে আমাদের কথা বলার বিষয় শুধু পড়াশোনা থেকে একটু একটু করে জীবনের দিকে ঘুরে গেল। ও মাঝে মাঝে নিজের ছোট ছোট গল্প বলে, স্কুলের বন্ধুদের কথা, ছোটবেলার দুষ্টুমি, ভবিষ্যতে কি হতে চায়। একদিন পরীক্ষা শেষে বলল, ভাইয়া, পরীক্ষা শেষ হয়ে গেলে আপনি কি আর আসবেন না? তেমন একটা আশা হবে না। কেন? সামনে চাকরির ইন্টারভিউ আছে, সেসবের জন্য প্রস্তুতি নিতে হবে। তারপর চাকরি হয়ে গেলে তো ব্যস্ত হয়ে পড়ব। তিশা চুপ করে থাকল। মনে হলো কথাটা ওর মনে কোথাও গিয়ে লাগলো। পরীক্ষার শেষ দিন তিশার মুখে একসাথে 2 রকম অনুভূতি, খুশি আর অদ্ভুত এক শূন্যতা। আজ শেষ, কাল থেকে আর রুটিন করে দেখা হবে না। আমি মজা করে বললাম, এতদিন পড়ার জন্য আমাকে সহ্য করেছ, এখন শান্তি পাবে। উল্টোটা। কথাটা বলে ও অন্যদিকে তাকিয়ে রইল। পরীক্ষা শেষ হওয়ার পর কয়েকদিন আমি আর যাইনি। ভেবেছিলাম ওর একটু রেস্ট দরকার, আমারও পড়ার চাপ আছে। কিন্তু অদ্ভুতভাবে প্রতিদিন সন্ধ্যা হলেই মনে হতে লাগলো এই সময়টাই তো আমি ওদের বাসায় থাকতাম। একদিন বিকেলে মিনহাজ নিজেই ফোন দিল। কিরে, হারিয়ে গেলি কোথায়? নাকি বাসার রাস্তা ভুলে গেছিস? আরে না রে, ভুলিনি, একটু পড়াশোনার চাপে আছি, তাই বের হওয়া কমিয়ে দিয়েছি। তা না হয় বুঝলাম, ঠিক আছে, মন দিয়ে পড়া, সময় পেলে আসিস। ফোন কেটে যাওয়ার পর আমি আবার বই নিয়ে বসে গেলাম। এবার সত্যিই নিজেকে পুরোপুরি পড়াশোনার ভেতরে ডুবিয়ে দিলাম। সকাল থেকে রাত, নোট, গাইড, প্রশ্ন ব্যাংক, মক টেস্ট, দিনের হিসাব যেন ক্যালেন্ডার দিয়ে না সিলেবাস দিয়ে মাপা শুরু করলাম। এর মধ্যেই তিশার রেজাল্ট বের হলো। খবরটা পেলাম মিনহাজের কাছ থেকেই। খুব ভালো রেজাল্ট করেছে শুনে আমার ভেতরে এক ধরনের স্বস্তি কাজ করলো। এতদিনের পরিশ্রম বৃথা যায়নি। মনে মনে বললাম, ভালো হয়েছে। ভাবলাম একদিন গিয়ে দেখে আসব, কিন্তু সে একদিন আর ঠিক হয়ে উঠল না। আজ মক টেস্ট, কাল কোচিং, পরশু ইন্টারভিউ প্রস্তুতি, এভাবেই দিন পেরোতে লাগলো। আমি বুঝতেই পারলাম না কবে থেকে ওদের বাসায় যাওয়াটা অভ্যাস থেকে প্রয়োজনহীন হয়ে গেল। আগে সন্ধ্যা মানেই ছিল ওদের বাসার দিকে হাঁটা, এখন সন্ধ্যা মানেই টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই খুলে বসা। একদিন হঠাৎ খেয়াল করলাম প্রায় অনেক দিন হয়ে গেছে মিনহাজদের বাসায় যায়নি। সময়ের সাথে সাথে যোগাযোগও কমে এলো। বিশেষ কোনো কারণ না, শুধু ব্যস্ততা। আমি জানতাম এই দূরত্বটা ইচ্ছে করে তৈরি করেছি, কারণ যদি আগের মতো যাওয়া আসা করি তাহলে মন অন্যদিকে টানবে, আর আমি সেই টানটা এড়িয়ে চলতেই চাইছিলাম। নিজের লক্ষ্য পরিষ্কার রাখার জন্য, নিজের মনকে কঠোর রাখার জন্য আমি ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিলাম। দিন শেষে বুঝলাম দূরত্ব কখনো হঠাৎ করে তৈরি হয় না। ছোট ছোট না যাওয়া, না খোঁজ নেওয়া, পরে করব ভাবা, এসব মিলিয়েই একসময় সম্পর্কের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হয়ে যায়। আর সেই ফাঁকা জায়গাটা তৈরি করার মানুষটা আমি নিজেই। চাকরি হয়ে যাওয়ার পর জীবনটা যেন হঠাৎ করেই অন্য ছন্দে ঢুকে গেল। নতুন অফিস, নতুন দায়িত্ব, নতুন মানুষ, সব কিছু সামলাতে সামলাতে দিন কেমন দ্রুত চলে যেতে লাগলো বুঝতেই পারতাম না। সকালে বের হই, রাতে ফিরি, ফিরেও আবার পরের দিনের কাজের প্রস্তুতি। মাঝে মাঝে মনে হয় আগে সময় এত ধীরে যেত, এখন যেন সময় আমাকে টেনে নিয়ে দৌড়াচ্ছে।
এই ব্যস্ততার ভেতর পুরনো অনেক অভ্যাসই হারিয়ে গেল। কারো বাসায় যাওয়া, আড্ডা দেওয়া, সন্ধ্যায় হেঁটে বের হওয়া, সব কিছুই এখন স্মৃতির মতো। এভাবেই কয়েক মাস কেটে গেল। একদিন অফিস থেকে ফিরেই ফোন হাতে নিতেই দেখি মিনহাজের কয়েকটা মিসড কল। অবাক হলাম। এতবার কল দেওয়ার মানে নিশ্চয়ই জরুরি কিছু। দ্রুত কল ব্যাক করলাম। ওপাশ থেকে মিনহাজ ফোন ধরে বলল, কী রে, এত ব্যস্ত হয়ে গেছিস নাকি? ফোনই ধরিস না। অফিসের কাজেই ডুবে থাকি রে। বল, কি খবর? একটা খবর ছিল, তিশার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। কথাটা শুনে আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেলাম। এত তাড়াতাড়ি? এখন তো ওর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা। সবেমাত্র এসএসসি শেষ করেছে। মিনহাজ স্বাভাবিক গলায় বলল, ছেলেটা খুব ভালো, পরিবারও ভালো। ওরা বলেছে এখন শুধু এঙ্গেজমেন্ট করে রাখবে, এইচএসসি শেষ হলে বিয়ে। ও আচ্ছা, তাহলে ভালো। তুই কিন্তু আসবি, দাওয়াত রইলো। আমি কিছুক্ষণ থেমে বললাম, অবশ্যই আসব। ফোন কেটে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল ভেতরে, কিন্তু সেটার নাম খুঁজে পেলাম না। শুধু মনে হলো সময়ের সাথে সাথে সব কিছু কত সহজে বদলে যায়। 2 দিন পর ছুটির বিকেলে আমি ওদের বাসার দিকে রওনা দিলাম। বাড়ির সামনে পৌঁছাতেই বুঝলাম আজ ওদের বাসায় একটু অন্যরকম পরিবেশ। দরজার বাইরে জুতো স্যান্ডেলের শাড়ি, ভেতরে মানুষের কথাবার্তার গুঞ্জন। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে কয়েকজন অপরিচিত লোক বসে আছে। বুঝতে বাকি রইল না ছেলেপক্ষ এসেছে। আন্টি আমাকে দেখে খুশি হয়ে বললেন, আরে আবির, আয় আয়, কবে থেকে তোকে দেখি না। আমি হালকা হাসলাম। চোখ নিজে থেকেই তিশাকে খুঁজতে লাগলো। একটু পর ওকে দেখলাম ঘরের এক কোণে বসে আছে, মাথা নিচু, হাত দুটো শক্ত করে জড়ানো, মুখটা অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে কেমন এক মনমরা ভাব। আমি ওর সামনে গিয়ে দাঁড়াতেই তিশা মাথা তুলে তাকালো। চোখ দুটো ছলছল করছে। সেই চোখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতর হঠাৎ করে কেমন অস্বস্তি শুরু হলো। আমি হালকা গলায় বললাম, কেমন আছো? ও শুধু মাথা নাড়ল। কোনো হাসি নেই, কোনো স্বাভাবিকতা নেই। তারপর ছেলেপক্ষ আংটি পরাতে নিলে তিশা থামিয়ে দিয়ে বলল, আমি আংটি পরবো না। ঘরে মুহূর্তেই নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। আন্টি একটু বিব্রত হয়ে বললেন, মানে কি? তিশা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর একদম সোজা গলায় বলল, আমি কিছু বলতে চাই। মিনহাজ কপাল কুঁচকে বলল, কি বলবি? তিশা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি এই বিয়ে করতে চাই না। ছেলেপক্ষ, আন্টি, মিনহাজ সবাই যেন একসাথে থমকে গেল। মিনহাজ রাগ চেপে বলল, এইসব কি বলছিস তিশা? আর কি কারণে? তিশা এবার সরাসরি বলল, কারণ আমি অন্য কাউকে পছন্দ করি। কথাটা শুনে আমার বুকের ভেতর ধক করে উঠল, কিন্তু তখনও বুঝতে পারছিলাম না বিষয়টা কোন দিকে যাচ্ছে। আন্টি হতভম্ব হয়ে বললেন, কাকে? তিশা ধীরে ধীরে আমার দিকে তাকালো, সেই ছলছল চোখ নিয়ে। আবির ভাইয়াকে। ঘরের সব চোখ একসাথে আমার দিকে ঘুরে এলো। আমি যেন মুহূর্তের জন্য কথা বলার ক্ষমতায় হারিয়ে ফেললাম। মিনহাজ অবিশ্বাসে চোখে বলল, আবির? আমি হতভম্ব হয়ে বললাম, তিশা, তুমি এসব কি বলছো? তিশা কাপা গলায় বলল, আমি মিথ্যা বলছি না, অনেকদিন ধরেই আমি আপনাকে পছন্দ করি। ঘরের পরিবেশ ভারী হয়ে উঠল। ছেলেপক্ষ বিব্রত মুখে একে অপরের দিকে তাকাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেল যে তাদের আর বসে থাকার কোনো মানে থাকে না। কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতার পর তারা বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই মিনহাজ রাগে ফেটে পড়ল। এইসব কি? আগে কখনো বলিসনি কেন? এখন এসে এসব নাটক করার মানে কি? তিশা চুপ করে দাঁড়িয়ে রইল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। আন্টি হতভম্ব হয়ে বসে পড়লেন, আর আমি দাঁড়িয়ে আছি, যেন পুরো ঘটনার মাঝে থেকেও বাইরে আছি।
ঘরের ভেতরে তখন ভারী নীরবতা। কেউ ঠিক করে কথা বলছে না, আবার কেউ পুরোপুরি চুপও থাকতে পারছে না। পরিস্থিতি এমন যেন সবাই একসাথে কিছু বুঝতে চাইছে, কিন্তু কথাগুলো গলায় আটকে যাচ্ছে। মিনহাজ রাগে ফুঁসছে। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে। আন্টি সোফায় বসে আছেন, চোখে স্পষ্ট দুশ্চিন্তা। আর আমি দাঁড়িয়ে আছি মাঝখানে। কথা বলবো না চুপ থাকবো কিছুই বুঝতে পারছি না। আমি চুপচাপ বসে পড়লাম। মনে হচ্ছিল এই পরিস্থিতিতে আমার বসারও অধিকার নেই, আবার উঠে যাওয়ার সাহসও নেই। মিনহাজ হাঁটাহাঁটি করছে, তারপর হঠাৎ থেমে তিশাকে বলল, তুই আগে কখনো এসব বলিসনি কেন? সাহস পাইনি। আর আজ এভাবে সবার সামনে বলার সাহস হলো? তিশা কোনো উত্তর দিল না, শুধু চোখ মুছল। আন্টি এবার শান্ত গলায় বললেন, চিৎকার করে কিছু হবে না, আগে শান্ত হ। ঘরে আবার নীরবতা। কিছুক্ষণ পর মিনহাজ আমার দিকে তাকালো। সেই দৃষ্টি রাগের না, বরং প্রশ্নের। আবির, তুই কি কিছু জানতিস? আমি মাথা নাড়িয়ে বললাম, না, আজই প্রথম শুনলাম। ও আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, বুঝতে চাইছিল আমি সত্যি বলছি কিনা। তারপর ধীরে ধীরে সোফায় বসে পড়ল। সেদিন আর কোনো সিদ্ধান্ত হলো না, শুধু অস্বস্তিকর নীরবতা, দুশ্চিন্তা আর অনেক না বলা কথা ঘরের ভেতর ঘুরে বেড়াতে লাগলো। আমি সেদিন তাড়াতাড়ি চলে আসলাম। কেউ আমাকে আটকালো না, আবার বিদায়ও দিল না। পরের কয়েকদিন কোনো যোগাযোগ হলো না। আমি নিজেও ফোন করিনি। বুঝতে পারছিলাম ওদের ঘরে এখন অনেক কথা হচ্ছে, আমাকে নিয়ে, তিশাকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। কিছুদিন পর মিনহাজ নিজেই আমাকে ডাকলো। ওদের বাসায় গিয়ে দেখলাম পরিবেশ আগের মতো না, আবার পুরো অস্বাভাবিকও না। এক ধরনের চুপচাপ ভাব। মিনহাজ আমাকে নিয়ে ছাদে গেল। কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই সত্যি কিছুই জানতিস না? না। কিন্তু তোর প্রতি ওর এমন অনুভূতি হলো কি করে? আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, হয়তো আমি বেশি সময় দিয়েছি, বেশি সহজ হয়ে গিয়েছিলাম, বুঝিনি বিষয়টা এই জায়গায় যাবে। মিনহাজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, তারপর বলল, আমি তোকে দোষ দিচ্ছি না, তিশাও ছোট, কিন্তু এখন যা হয়েছে সেটা সামলাতে হবে। সেদিন আমরা অনেকক্ষণ কথা বললাম। রাগ, দোষারোপ এসব ধীরে ধীরে বাস্তব চিন্তায় বদলে গেল। ধীরে ধীরে আন্টিও বিষয়টা মেনে নিতে শুরু করলেন। তিনি আমাকে ডেকে আলাদা করে কথা বললেন। আবির, তুই ছেলেটা খারাপ না এটা আমি জানি, কিন্তু বিষয়টা হুট করে হয়েছে, তাই সময় লাগছে। আমি কোনো তাড়াহুড়ো চাই না আন্টি, আপনারা সময় নিন। এরপর দিনগুলো ধীরে চলতে লাগলো। আগের মতো অস্বস্তি নেই, আবার পুরোপুরি স্বাভাবিকতাও নেই, তবে কথা বন্ধ নেই। আমি যাওয়া আসা শুরু করলাম, কিন্তু আগের চেয়ে অনেক সংযতভাবে। তিশাও চুপচাপ থাকে, সম্মান রেখে কথা বলে, যেন দুজনেই বুঝে গেছি এখন তাড়াহুড়ো করলে ভুল হবে। মাসখানেক পর একদিন মিনহাজ নিজেই বলল, সময় তো অনেক হলো, এখন সিদ্ধান্ত নেওয়া দরকার। আম্মু, তুমি কি বলো? আমার আপত্তি নেই, শুধু সময়টা ঠিক করে নিতে হবে। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইলাম। বিয়ের দিনটা ঠিক হলো খুব সাধারণভাবে, বেশি আয়োজন ছাড়াই, কিন্তু ঘরের ভেতর এক ধরনের গভীর উষ্ণতা ছিল। আত্মীয় স্বজন, পরিচিত মানুষ সবাই জানে এই বিয়ের পেছনে একটা অদ্ভুত গল্প আছে। তাই কৌতূহলও ছিল, আবার মমতাও ছিল। আমি শেরওয়ানি পরে বসে আছি, মাথার ভেতর অদ্ভুত শান্তি। কোনো হইচই নেই, কোনো অস্থিরতা নেই, শুধু মনে হচ্ছে অনেক ঘুরপাক খেয়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ওদিকে তিশা লাল শাড়িতে বসে আছে। ওকে দেখে আমার প্রথম মনে হলো, এই মেয়েটা কি সেই দুষ্টু তিশা, সারাক্ষণ ভাইয়া ভাইয়া করা তিশা? আজ ও একদম অন্যরকম, পরিণত, শান্ত, লাজুক। কাজী সাহেব যখন কবুল বলতে বলল, তিশার কণ্ঠ কেঁপে উঠেছিল, আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম। আর আমার বুকের ভেতর হালকা কাঁপন উঠেছিল, দায়িত্বের, ভালোবাসার আর এক অদ্ভুত পূর্ণতার। সব আনুষ্ঠানিকতা শেষ হতে হতে রাত হয়ে গেল। বাসরঘর সাজানো হয়েছে খুব সুন্দর করে, হালকা ফুলের গন্ধ, নরম আলো। ঘরের ভেতরে ঢুকতেই আমার নিজেরই কেমন অস্বস্তি লাগছিল।
এতদিনের পরিচিত মানুষ আজ একদম অন্য পরিচয়ে। তিশা খাটের এক কোণে বসে আছে, মাথা নিচু, হাতের আঙুলগুলো একসাথে চেপে ধরে আছে। আমি ধীরে দরজা বন্ধ করে এগিয়ে গেলাম। কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারছিলাম না। আমি হালকা গলায় বললাম, এত চুপ করে আছো কেন? তিশা মাথা না তুলেই বলল, জানি না, কেমন যেন লাগছে। আমি একটু হেসে বললাম, ভয় লাগছে? তিশা খুব আস্তে মাথা নাড়ল। আমি ধীরে গিয়ে ওর সামনে বসে পড়লাম। বললাম, ভয় পাওয়ার কিছু নেই। আমরা আগেও যেমন ছিলাম আজও তেমনই আছি, শুধু সম্পর্কটার নাম বদলেছে। তিশা এবার ধীরে মাথা তুলে তাকালো। সেই চেনা চোখ, কিন্তু ভেতরে অন্যরকম কোমলতা। আপনি বদলাননি তো? তুমি কি চাও আমি বদলাই? না। ঘরের নীরবতা এবার অস্বস্তিকর লাগছিল না, বরং শান্ত লাগছিল। আমি ওর হাতটা আলতো করে ধরলাম। পুরো হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে। আমি ওর হাতটা আলতো করে ধরেই কিছুক্ষণ চুপ করে রইলাম। বাইরের রাত আরও গভীর হচ্ছে, ভেতরে নীরবতা আরও কোমল হয়ে উঠছে। তিশার হাতের কাঁপনটা ধীরে ধীরে কমে আসছিল। ও চোখ তুলে একবার আমার দিকে তাকালো, আবার চোখ নামিয়ে নিল। সেই দৃষ্টিতে লজ্জা ছিল, অচেনা এক সংকোচ ছিল, আর ছিল অদ্ভুত এক বিশ্বাস। আমি খুব নরম স্বরে বললাম, এত ভয় পাচ্ছ কেন? জানি না। জানো, তুমি যখন অঙ্ক না বুঝে কপালে ভাঁজ ফেলতে, তখনও এত সিরিয়াস লাগতো না। আজ তোমাকে অনেক বেশি বড় মনে হচ্ছে। তখন আপনি শুধু স্যার ছিলেন, আর আজ? কথাটা শেষ করল না, লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমি ওর চিবুকের নিচে হাত দিয়ে আস্তে করে মুখটা তুলে দিলাম। আজ? তিশা চোখ বন্ধ করে ফেলল, ফিসফিস করে বলল, আজ আপনি আমার। এই তিনটা শব্দ যেন ঘরের বাতাস বদলে দিল। আমি ধীরে ধীরে ওর কপালের ওপর ঝুলে থাকা চুলগুলো সরিয়ে দিলাম। ও চোখ বন্ধ করেই বসে রইল। ওর শ্বাস প্রশ্বাস দ্রুত হচ্ছিল, আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। আমি খুব আস্তে ওর কপালে ঠোঁট ছোঁয়ালাম। একদম নরম, একদম নিশ্চুপ একটা স্পর্শ। তিশা কেঁপে উঠল, কিন্তু দূরে সরে গেল না, বরং একটু কাছে সরে এলো। ঘরের আলো, ফুলের গন্ধ, নীরব রাত, সব কিছু মিলিয়ে মুহূর্তটা ধীরে ধীরে গভীর হয়ে উঠছিল। আমি ওকে আলতো করে কাছে টানতেই তিশা নিজের থেকেই আমার বুকে মুখ লুকিয়ে ফেলল। সেই মুহূর্তে বুঝলাম ওর সব লজ্জা, ভয়, সংকোচ ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমার বুকের কাছে মুখ রেখে তিশা খুব আস্তে বলল, জানেন, সেদিন যদি সাহস না পেতাম তাহলে হয়তো আজ সবকিছু অন্যরকম হতো। আমি ওর মাথায় হাত বুলিয়ে বললাম, আজ যা আছে সেটাই ঠিক ছিল। ও আমার পাঞ্জাবির কলার চেপে ধরে রইল, যেন ছাড়তে চাইছে না। ধীরে ধীরে সময় থেমে যাচ্ছিল, কথা কমে যাচ্ছিল, অনুভূতি বাড়ছিল। আমি ওকে একটু দূরে সরিয়ে ওর চোখের দিকে তাকালাম। সে চোখে আর কোনো দ্বিধা নেই, শুধু নরম এক ভালোবাসা ভাসছে। সেই রাতে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল ধীরে ধীরে একে অপরের খুব কাছে চলে আসা। কথা, হাসি, লজ্জা, স্পর্শ সব মিলিয়ে দুজন মানুষ একে অপরকে নতুন করে চিনছিল। একসময় তিশা মাথা রেখে আমার কাঁধে হেলান দিল। আমি ওকে জড়িয়ে ধরে বসে রইলাম। বাইরে রাত শেষ হয়ে আসছিল, আর ভেতরে দুটো মানুষ একে অপরের মধ্যে নতুন একটা সকাল খুঁজে পাচ্ছিল। সম্পর্কগুলো কখনো কখনো খুব অদ্ভুত মোড় নেয়, তাই না? যে মানুষটাকে একসময় আমরা কেবল শিক্ষক বা বড় ভাই হিসেবে জানতাম, ভাগ্যের লিখনে সেই মানুষটাই হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ। তিশা আর আবিরের এই মিষ্টি প্রেমের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, এবং এমন আরও মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী কোনো নতুন গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।